আসসালামু আলাইকুম। জয় হোক মানবতার। ময়ূরপঙ্খী নিয়মিত আয়োজন স্ব-মহিমার পৃথিবী। সাথে আছি আমি রোহিত সুমন। অনুষ্ঠানটি মিডিয়া পার্টনার ময়ূরপঙ্খী নিউজ.কম, প্রোগ্রাম পার্টনার ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল, ক্লাস এসবিডি, রিজনাল বাই এবং ইউনিটেজ। বরাবরের মতো আজকেও একজন স্বনামধন্য ব্যক্তি অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ময়ূরপঙ্খীর এই বিশেষ আয়োজনে। আমরা আজকে একেবারেই কিছুটা নতুনই বলা চলে। কারণ আমাদের এই প্রোগ্রামে একেবারে তরুণ একজন অ্যাডভোকেট আমাদের সাথে যুক্ত হয়েছেন। পাশাপাশি তিনি একজন স্পিকার এবং সমাজকর্মী হিসেবে তার একটি আন্তর্জাতিক পুরস্কার আছে। এবং একটি প্রতিষ্ঠানেরও উনি চেয়ারম্যান। আমাদের সাথে আজকে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট আল মামুন রাসেল, চেয়ারম্যান বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্বাগতম ময়ূরপঙ্খীর এই বিশেষ আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ময়ূরপঙ্খীর একটা অনবদ্য এবং অনবদ্য প্রয়াসে আমাকে সংযুক্ত করে আমাকে সম্মানিত করার জন্য। জি। প্রিয় দর্শক, আপনাদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি। আশা করি আপনারা একটি জমকালো এপিসোড আজকে উপভোগ করবেন। সেই সাথে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভাইয়া, ১ম এ জানতে চাচ্ছি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন কবে যাত্রা শুরু করেছে এবং ইতিমধ্যে কি কার্যক্রম পরিচালনা করা হয়েছে এই সংগঠনের মাধ্যমে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনাকে সুন্দর কোশ্চেন করেছেন। আসলে এই আমি প্রথমেই আপনাকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানাচ্ছি যে শিশু কিশোরদের যে যে সামাজিক সংগঠন আপনি ময়ূরপঙ্খী কার্যক্রম শুরু করেছেন, সামাজিক কাজ করছেন, সোশ্যাল ওয়ার্ক করছেন, সেজন্য ময়ূরপঙ্খীর উত্তরোত্তর সফলতা কামনা করছি। সাথে আমার যেটি সংগঠন বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন, এটাকে সংক্ষেপে বলা হয় বিডিএ। এটা একটি জাতীয় বিতর্ক সংগঠন। এটি আসলে 2016 সাল থেকে কার্যক্রম আমরা শুরু করেছি। তার আগে আমি একটি অন্য জাতীয় সংগঠনের সভাপতি ছিলাম। পরবর্তীতে সেখান থেকে এসে আমি সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। আসলে এই সংগঠনটি আমাদের বিভিন্ন জেলা উপজেলা আমরা কাজ করেছি। আমরা স্কুলে কাজ করি, কলেজ শিক্ষার্থীদের নিয়ে কাজ করি, ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করি, তাদেরকে নিয়ে ওয়ার্কশপের আয়োজন করে থাকি, কম্পিটিশনের আয়োজন করে থাকি। বেসিক্যালি আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমরা আহ জেলা উপজেলায় কাজ করি, মফস্বল এরিয়াগুলোতে আমরা কাজ করি বেশি। কারণ বিভিন্ন শহরগুলোতে আমরা দেখতে পাই বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন ইউনিভার্সিটি ক্লাব আছে। যেমন ঢাকাতে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আছে, ডিইউডিএস আছে, জগন্নাথ ইউনিভার্সিটিতে আছে, তারপরে জাহাঙ্গীরনগরের জুডো আছে। এভাবে অনেকগুলো সংগঠন আছে। কিন্তু আমাদের যে মফস্বল এরিয়াগুলো আছে, জেলা উপজেলাগুলোতে আছে অনেক প্রতিভাবান বিতার্কিক আছে, যাদের ইনহারেন্ট পাওয়ার আছে, খুব ভালো কথা বলতে পারে, কিন্তু তারা সুযোগ সুবিধার অভাবে তারা সেই কার্যক্রমগুলো চালাতে পারে না। আমরা বেসিকলি তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি এবং প্রায় আমার আমার জানা মতে আমি প্রায় 200টার উপরে কর্মশালা করেছি বিভিন্ন জেলা উপজেলায়। এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি যদি এক্সাম্পল হিসেবে ধরি, আমি বাংলাদেশে একেবারে সর্বশেষ সীমানা সেন্ট মার্টিন, আপনি অবশ্যই গিয়েছেন, আমাদের প্রবাল দ্বীপ, যেটি সেন্ট মার্টিন একটি মাত্র স্কুল আছে, সেটি হচ্ছে নৌবাহিনীর অধীনে একটা স্কুল আছে, সেখানেও আমি একটা কর্মশালা করেছি। আমি এই বাংলাদেশের প্রথম এই শেষ সীমানায় গিয়েও কর্মশালা করেছি, যাতে শিক্ষার্থীদের মধ্যে যৌক্তিক বোধের যে শুদ্ধতম প্রকাশ, সেটি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আজকে দাঙ্গা হাঙ্গামা আমরা দেখতে পাই, ঝগড়া দেখতে পাই, যে কোনো সাধারণ বিষয় নিয়ে আমরা ঝগড়া দেখতে পাই। কিন্তু শিশুদের মধ্যে যদি যৌক্তিক বোধের শুদ্ধতম প্রকাশ হয়, যে যুক্তি দিয়ে মানুষের সাথে যদি ঝগড়া করা যায়, হ্যাঁ, মানুষের সাথে দ্বন্দ্ব করা যায় কোনো ঝামেলা না করে, মারামারি না করে, কাটাকাটি না করে, এটি তখনই হবে যখন একটা মানুষের মধ্যে যৌক্তিক বোধের শুদ্ধতম প্রকাশ তৈরি হবে। আমি মনে করি আমাদের যে সংগঠন বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন, আমরা সেটি করছি। এবং সেই অজপাড়া গ্রামের শিক্ষার্থীদের মাঝে আপনি আপনি রোহিত সুমন, আমি আপনার কথা অনেক শুনেছি, আপনার কথা বলছে, আপনি যে আজকে ভালো উপস্থাপক, আপনার উপস্থাপকের পেছনে আপনি কিন্তু ভালো বিতার্কী, একটা ভালো বিতার্কী। ইফ ইউ আর ডিবেটার, ইউ ওয়ান্ট টু বি এ টপ ওয়ান, আপনি যে কোনো প্রফেশন, ইফ ইউ আর ডিবেটার, ইফ ইউ উইল বি টপ ওয়ান ইন এনি প্রফেশন। আপনি টিচার হবেন, আপনি যদি ভালো বিতার্কিক হন তাহলে আপনি টপ ওয়ান হবেন। আপনি সাংবাদিক হবেন, আপনি যদি ভালো বিতার্কিক হন তাহলে কিন্তু আপনি ভালো সাংবাদিক হবেন। আপনি যদি ভালো উপস্থাপক হতে চান, বা আপনি রোহিত সুমনের মতো যদি ভালো উপস্থাপক হতে চান, তাহলে আপনি যদি বিতার্কিক হন তাহলে সেটি হওয়া সম্ভব। আমি এই জন্য বলছি, এই জন্য আমাদের সমাজে আমার প্রফেশনের কথা চিন্তা করি, ল প্রফেশনে আপনি যদি ভালো কথা বলতে পারেন, আসলে র প্রফেশনে আপনি মানুষকে সেবা দিবেন। আপনার আপনার সেবা, আপনার কথার অ্যাপ্রোচের কারণে আপনি কোর্টকে কনভিন্স করতে হবে যে আপনি আপনার ক্লায়েন্টের পক্ষে কনভিন্স করতে হবে। সেটির জন্য যদি আপনি ভালো কথা বলতে পারেন তাহলে আপনি খুব ভালো
প্রতিকার দিতে পারবেন, খুব ভালো রিমিডি দিতে পারবেন। সেজন্য বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন যেটি করছে, সাথে সাথে আমরা একটা প্রজন্ম নিয়ে কাজ করছি, সেটি হচ্ছে যারা শিক্ষানবিশ আইনজীবী, যারা আইনজীবী হতে চায়, সেই তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। এই ব্যানার তাদেরকে যেন ভালো কথা শিখতে পারে, যেন যেন প্রমিত উচ্চারণে কথা বলতে পারে, আপনার আঞ্চলিকতা দূর নিয়ে কথা বলতে পারে, তারপরে হিয়ারিং করতে পারে, সাবমিশন দিতে পারে। সেই জন্য আমরা বিভিন্ন কর্মশালা, আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মশালা আয়োজন করে থাকি তাদেরকে নিয়ে, শিক্ষানবিশ আইনজীবীদেরকে নিয়ে। তারা খুব সহজে ভালো সাবমিশন দিতে পারে, আর ভালো লয়াররা যদি হতে পারে তাহলে একটা সমাজ পরিবর্তন খুব খুব সহজ হতে পারে। এজন্য বেসিক্যালি আমরা একটু ডিফারেন্ট ওয়েতে, একটা ভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ ডিফেন্স অ্যাসোসিয়েশন কাজ করছে। বাংলাদেশের জেলা উপজেলা অজপাড়া গ্রামগুলোতে, বিভিন্ন স্কুল কলেজে, বিভিন্ন ছোট ছোট স্কুলগুলোতে আমরা লজ্জা পাই না যে আমি ঢাকা থেকে এসে একটা অজপাড়া গ্রামে আমি একটা প্রোগ্রাম করব, সেটি লজ্জা না পেয়ে অনেক প্রতিভাবান লোক আছে যাদেরকে নিয়ে আমরা কাজ করছি। এবং আল্লাহ রহমতে পুরো প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের কমিটি আছে, সেটি আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা যদি সামনে পায়, তাহলে আমরা আরো ভালো কাজ করতে পারবো। ইনশাল্লাহ অনেক অনেক শুভকামনা থাকবে, এবং চমৎকার ভাবে আসলে সবগুলো বিষয় আপনি তুলে ধরলেন আপনার অর্গানাইজেশনের যাবতীয় কার্যাবলী, এবং আপনি চমৎকার বলেছেন যে যদি আমরা একজন ভালো বিতার্কিক হতে পারি, যেই পেশে যায় না কেন, খুব সুন্দরভাবে সেটা উপস্থাপন করতে পারবো এবং সেটা দেশ দশের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে। এবার একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি একজন অ্যাডভোকেট, আইন পেশার সাথেই জড়িত আছেন, আপনার এই আইনজীবী হয়ে ওঠার গল্প একটু শুনতে যাচ্ছি। আসলে আইনজীবী হওয়ার গল্প যদি বলতে হয়, আসলে এটা একটা ল প্রফেশন, কিন্তু এটা একটা রয়্যাল প্রফেশন, এটা একটা রাজকীয় পেশা, এটা ন্যাশনাল ইন্টারন্যাশনালি স্বীকৃত। আপনি যদি বাংলাদেশের, বিশ্বের এখন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যদি আপনি চিন্তা করেন, এখন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আমরা সবাই নতুন একটা নিউ ইলেক্টেড প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু ফার্স্ট লয়ার প্রেসিডেন্ট অফ আমেরিকা, আমেরিকার প্রথম আইনজীবী প্রেসিডেন্ট। হ্যাঁ, তো ল প্রফেশনটা যারা, যেমন আপনি যদি আমাদের সর্বকালে সেরা বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথা চিন্তা করেন, উনি কিন্তু ল স্টুডেন্ট ছিলেন। যদি রাজনীতি না করতেন তাহলে সরাসরি ল প্রফেশনে প্র্যাকটিস করতেন এবং আইনজীবী থাকতেন। তো এই জন্য আজকে আপনি যদি আজকে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্টের কথা চিন্তা করেন, তিনি কিন্তু একজন আইনজীবী, বাংলাদেশের প্রেসিডেন্ট। এবং আমাদের জাতীয় সংসদের স্পিকার, তিনিও কিন্তু একজন আইনজীবী। হ্যাঁ, তো সুতরাং আপনি প্রেসিডেন্ট আমাদের দখলে আছে, আমাদের আইনমন্ত্রী আমাদের দখলে আছে, আমাদের জাতীয় সংসদ আমাদের দখলে আছে, এবং সর্বকালের সেরা কিন্তু অ্যাডভোকেট হিসাবে আছেন বা আইন পেশার সাথে আছেন। এক্স্যাক্টলি। এখন এই প্রফেশনটা আপনি একটা রাজকের প্রফেশন। এই প্রফেশনে আপনি কিন্তু, মানুষ বিপদে পড়লে কার কাছে যায়? তিনটি মানুষের কাছে যায়। একটি হচ্ছে ডক্টর, আরেকটি হচ্ছে পুলিশ, আরেকটি হচ্ছে লয়ার। এই তিনটি মানুষের কাছে যায়। এই তিনটি মানুষের কাছে যায়। একটা মানুষ যখন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে থাকে, তখন হসপিটাল, ডাক্তারের কাছে যায়, অপারেশন করে তাকে হয়তো সুস্থ করানো হয় বা মৃত্যুবরণ করে। একটা মানুষ যখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়, তখন সে একজন লয়ারের কাছে যায়, তাকে মৃত্যু থেকে বাঁচানোর চেষ্টা করে লয়ার, তার যুক্তি, তার সাবমিশন এবং তার স্টাডি দিয়ে খুব সহজে তাকে বাঁচাতে পারে। একটা মানুষ খুব অসহায়, একটা জেলে যখন একটা মানুষ যায়, খুব অসহায় হয়ে যায়, তার পরিবার খুব অসহায় হয়ে যায়, তখন কিন্তু লয়ার কাছে যায়। আপনি কিন্তু ইজিলি you can serve the society, you can serve the you can work for humanity, আপনি করতে পারেন খুব সহজে। আবার এই জন্য এই তিনটা প্রফেশনকে মানুষ খুব পছন্দ করে, আবার খুব ঘৃণাও করে। পুলিশ, ডক্টরকে কসাই বলে, পুলিশকে খুব খারাপ ভাবে অ্যাড্রেস করে, লয়ারদেরকেও বলে লয়ার মানে লায়ার, এই তিনটে শব্দ বলে। কারণ এই তিনটি প্রফেশন একেবারে জনগণের সাথে একেবারে রিলেটেড। আপনি যদি একটা সচিবের কথা, একটা সচিব কিন্তু একটা সাধারণ মানুষের সাথে সম্পর্কিত না, কিন্তু একজন লয়ার সরাসরি একটা জনগণের সম্পর্কিত, একজন পুলিশ একজন সরাসরি জনগণের সাথে সম্পর্কিত, একজন ডক্টর একটা সরাসরি জনগণের সাথে সম্পর্কিত। এই জন্য ভালো খারাপ, আপনি যখন একটা ভালো কাজ করবেন খুব সুনাম পাবেন। যেমন আমরা একজন লয়ার, আমরা কিন্তু এক পক্ষের কাছে খুবই সুনাম আমরা পাই, আবার আরেক পক্ষের কাছে খুব বিতর্কিত হই। আমি যার বিপক্ষে দাঁড়িয়ে যাই, সে কিন্তু আমাকে মনে করছে যে এই লোকটা খুবই খারাপ। তার মানে একটা পুলিশ যখন দুই পক্ষ মারামারি করলো, একজনকে চর মারলো, তখন যে যাকে চর মারলো সে কিন্তু পুলিশের উপর রাগান্বিত হয়ে যায়। তো সুতরাং লয়ার এবং এই পুলিশ, ডক্টর, এরা হচ্ছে সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে বিখ্যাত এবং আপনি টপ প্রফেশনের দিকে তাকান, এটি সম্ভব। তো সুতরাং আমি চিন্তা করেছি যে এই প্রফেশন দিয়ে আমি সমাজের খেদমত করতে পারবো এবং নিজের, আপনাকে আমি একটা আপনার মাধ্যমে আমি সাধারণ মানুষ এবং আমার যারা আজকে প্রোগ্রামে যারা ভিউয়ার আছে, আমি তাদেরকে বলতে চাই, ময়ূরপঙ্খীর যারা ভিউয়ার আছে, ফলোয়ার আছে, তাদেরকে বলতে চাই, আপনি দুটি মানুষের সাথে সম্পর্ক সবসময় রাখবেন, তাহলে কখনো বিপদে পড়বেন না। এক হচ্ছে ডক্টর আর হচ্ছে লয়ার। লয়ার হচ্ছে
আপনার সামাজিক বিপদগুলো রক্ষা করবে, আর ডক্টর হচ্ছে আপনার ফ্যামিলিগত শারীরিক বিষয়গুলো দেখবে। সুতরাং আপনার পরিবারের দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে লয়ারের সাথে সম্পর্ক রাখা, একটা হচ্ছে ডক্টরের সাথে সম্পর্ক রাখা। যে কোনো শারীরিক সমস্যা ডক্টরকে অ্যাডভাইস করবেন, যে কোনো সামাজিক সমস্যা অ্যাডভোকেটের কাছে নক করবেন, তাহলে খুব সহজে আপনি রিমেডি পেতে পারেন। তো সুতরাং এই এই কারণেই আসলে আমি সমাজের সাধারণ মানুষকে সেবা করা এই জায়গা থেকে আমি চিন্তা করে আমি এই প্রফেশনে বেসিকলি এসেছি আর কি। আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং দুটি কমেন্ট এসেছে। এইচ এম বিলাল হোসেন কমেন্ট করেছে, দেখছি সুন্দর লাগছে প্রিয় ভাই আল মামুন রাসেল, এবং মোহাম্মদ ইউসুফ আলী মমিন কমেন্ট করেছে, আল মামুন ভাই আমি 14 গ্রাম শ্রীপুর থেকে শুনতেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের যুক্ত করার জন্য এবং কমেন্ট করার জন্য। রাসেল ভাই এবার একটু জানতে চাচ্ছি, আমরা জানি যে আপনার একটি বই মেলাতে খুব বেশি পাঠক প্রিয়তা পেয়েছিল, অনেক বেশি বিক্রি হয়েছিল, এবং পাশাপাশি আপনার আন্তর্জাতিক এবং ন্যাশনালি পুরস্কারও আছে। এই দুটো বিষয় নিয়ে একটু জানতে চাচ্ছি। প্রথমত বইয়ের বিষয়টি, বইটির নাম এবং বইটি কোন বই মেলাতে সর্বাধিক বিক্রি হয়েছিল, এবং আপনি যেহেতু একটি আন্তর্জাতিক পুরস্কার আছে, আপনি সামাজিক কাজ করতে যে এই সম্মাননাটি পেয়েছেন, এই দুটো বিষয় একটু আমাদের সাথে শেয়ার করবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সুমন ভাই। আসলে আমি আমার একটা বই 2018 সালে আমি বইমেলায় আমি এসেছিল। বইটি হচ্ছে, এটা হচ্ছে লেখালেখি প্রকাশনী থেকে বইটি এসেছিল। সেটা হচ্ছে ভালো বক্তা, উপস্থাপক ও বিতর্কিক হওয়ার বৈজ্ঞানিক কৌশল, এ সাইন্টিফিক মেথড অফ ফর বিং গুড ডিবেটার, স্পিকার অ্যান্ড প্রেজেন্টার। হ্যাঁ, এই তিনটি অংশ সংবলিত বইটি ছিল, তিনটি অংশ ছিল বইটিতে। বিতর্ক নিয়ে একটা অংশ ছিল, বক্তৃতা নিয়ে একটা অংশ ছিল, উপস্থাপনা নিয়ে একটা অংশ ছিল। আমি বেসিক্যালি এই বইটি প্রথম ছাপানোর পরে আমি নিজেই খুবই অবাক হয়েছি, এত বেশি সাড়া পেয়েছি আমি আমি নিজে এক্সপেক্ট করতে পারিনি। এবং বইমেলায় টপ 10-এ আমার বইটি ছিল, এবং আমি প্রায় 4,000 কপি বিক্রি হয়েছে আমার বইমেলায় এই বইটি। এখনো সব জায়গায় বইটি আছে, বিভিন্ন লাইব্রেরিতে আছে। আমি প্রায় 3 সংস্করণ বের করেছি বইটি, এবং এই বইটি শিশুদের কাছে এবং স্কুল কলেজ বিভিন্ন প্রোগ্রামে পুরস্কার হিসেবে বইটি, আজকে কিছুক্ষণ আগে একজন আমাকে নক দিয়েছে, তার একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে বইটি, কিন্তু বইটি আমার কাছে নেই, শেষ হয়ে গিয়েছে। আমি বললাম যে ছাপানোর পরে আপনাকে দিতে পারবো, তার একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে সেই 10 কপি বই আছে। এই বইটি একটু আসলে একটা শিশুদের জন্য, কারণ আমি এখানে বেসিক্যালি কিছু প্যাটার্ন দিয়েছি। যেমন আমি বক্তৃতা অংশে আমি কিছু প্যাটার্ন দিয়েছি। যেমন আপনি যদি রাজনৈতিক বক্তৃতা দিতে চান, তাহলে আপনাকে শুরুতে কথা কিভাবে শুরু করতে হবে, কোন কথা দিয়ে শুরু করতে হবে। আপনি যদি ধর্মীয় বক্তব্য দিতে চান, তাহলে আপনাকে শুরুতে কোন শব্দগুলো দিয়ে শুরু করতে হবে, যে নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম আমাবাদ বলে শুরু করতে হবে, তারপরে রাসূলের প্রতি দুরূদ, তারপরে হচ্ছে দেশের প্রতি, এই যে প্যাটার্ন। তারপরে হচ্ছে আপনি যদি কোন সামাজিক সংগঠনের বক্তৃতা দিতে চান, তাহলে সামাজিক সংগঠনের বক্তৃতার প্যাটার্নটা কেমন হবে, সামাজিক কাজে আপনি কিভাবে, আপনি কি রাজনৈতিক স্টাইলে বক্তব্য শুরু করবেন, আর নাকি আপনি সামাজিক ভাবে কিভাবে বক্তব্য দিবেন। এভাবে করে আমি বিভিন্ন প্যাটার্নে বক্তৃতা অংশ আমি দিয়েছি, এবং এই জন্য আমি দেখেছি খুব সাড়া পেয়েছি বইটি। এবং কি বইটির ব্যাপার আমি ইয়াং রাইটার অ্যাওয়ার্ডও একটি পেয়েছিলাম এই বইটির বিষয়ে। সেটি 2019 সালে পেয়েছিলাম ইয়াং রাইটার অ্যাওয়ার্ড, আমি বইটি সম্বন্ধে পেয়েছিলাম। তারপরে আপনি যেটি বলছেন যে আন্তর্জাতিক পুরস্কার, হ্যাঁ আমার একটা আন্তর্জাতিক পুরস্কার আছে। সেটি হচ্ছে আমি যখন সাউথ এশিয়ান, মানে 7টি দেশ নিয়ে একটি সংগঠন আছে, সাউথ এশিয়ান ইউথ অ্যাসোসিয়েশন, সায়ার প্রেসিডেন্ট ছিলাম। আমি মালয়েশিয়া একটা কনফারেন্সে গিয়েছিলাম। সে কনফারেন্সে একটা প্রেজেন্টেশন ছিল আমার কার্যক্রম নিয়ে, সামাজিক কার্যক্রমগুলো, দেশের কার্যক্রম নিয়ে। পরবর্তীতে আমি এখানে সাউথ এশিয়ান ইউথ আইকন অ্যাওয়ার্ড, একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম মালয়েশিয়ান গভর্নমেন্টের শিক্ষামন্ত্রী থেকে। আমি সেটি গ্রহণ করেছি। সেটি হচ্ছে বেসিকলি আমার দেশকে আমি অ্যাড্রেস করেছি সেখানে, আমার দেশকে, দেশের যে বিভিন্ন আমরা যে সামাজিক কাজগুলো করি, কোন কোন ক্যাটাগরি সামনে। আমাদের দেশে তো সামাজিক মানুষের উদ্যোক্তার অভাব নেই, আপনার মতো রোহিত সুমন ভাইয়ের মতো লোকজন অভাব নেই। তারা কাজগুলো করছে মানুষের জন্য, সমাজের জন্য, সোশ্যাল সামাজিক দায়বদ্ধতা থেকে কাজগুলো করছে, একটা দেশের জন্য কাজগুলো করছে। সেই কাজগুলো আমি অ্যাড্রেস করেছি, এবং আমার সংগঠনের কার্যক্রমগুলো আমি অ্যাড্রেস করেছি। অ্যাড্রেস করার কারণেই আমি অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। নিঃসন্দেহে একটি বড় অর্জন, এবং সেই সাথে আপনার এটি অর্জন হলো, মনে করি এটি আমাদের দেশের জন্য একটি বড় অর্জন। আন্তর্জাতিক কোনো পুরস্কারই আসলে
সমাজটি রিপ্রেজেন্ট করে। এবং খুব চমৎকার ভাবে বলছেন, খুব চমৎকার ভাবে আসলে মনোমুগ্ধ ভাবে আমি শুনছিলাম। এটা আসলে একজন বিতার্কিকের বড় বৈশিষ্ট্য, তারা যখন কথা বলে বাকিরা সবাই শুনে। এবং আমরাও সেটা বিশ্বাস করি, ময়ূরপঙ্খী এই সংগঠনটিও চাই যারা সামাজিক কাজ করে যাচ্ছেন এবং যারা বিভিন্ন ধরনের কর্মশালা, বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন, আমাদের কাছে একটি জিনিস কি মনে হয়, তারা খুব ভালো কথা বলতে শিখে, তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি তৈরি, এবং সর্বোপরি তাদের মধ্যে মনুষ্যত্ব বোধটি তৈরি হয়। সেই জন্য আমরা আহ্বান জানাবো তরুণদেরকে বেশি বেশি সামাজিক, সাংস্কৃতিক এবং বিতার্কিক সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য, সমাজের জন্য, দেশের জন্য অবদান রাখার জন্য। মেহেজাবিন রহমান মুনা কমেন্ট করেছে, আল মামুন রাসেল স্যার, it's nice seeing you again. Your speech truly and largely encourage and inspiring us. Please keep motivate our youth. Lots of respect and prayers for you. মোনা একটি সুন্দর কমেন্ট করেছে আমাদের অনুষ্ঠানে। জি, রাসেল ভাই, জানতে চাচ্ছি, এই যে আমরা ময়ূরপঙ্খী শিশু কিশোর সমাজ কল্যাণ সংস্থা সামাজিক প্রত্যেকটি সেক্টরে আমরা কাজ করে যাচ্ছি, বিশেষত টেকসই লক্ষ্যমাত্রা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি, শিশুদের অধিকার নিয়ে কাজ করছি। আইনের দৃষ্টিতে এই সামাজিক অবক্ষয় বা সামাজিকতার মধ্যে শিশু কিশোরদের আসলে সামাজিক সুরক্ষা, এই বিষয়টি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন, কতটুকু সামাজিক সুরক্ষার মধ্যে আসলে শিশু কিশোররা বড় হচ্ছে, বা এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করতেন, শিশুদের বিষয়টা নিয়ে জি সামাজিক সুরক্ষা। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের দেশে কিন্তু শিশুদের সুরক্ষার জন্য অনেকগুলো আইন আছে। আমাদের যেমন জাতীয় শিশু সুরক্ষা নীতি 2011 করা হয়েছিল। তারপর হচ্ছে শিশু আইন 2013 আছে আমাদের, যেটি যেটি বেসিক্যালি জাতিসংঘ যে শিশু অধিকার সনদ আছে সেটির ভিত্তিতে তৈরি করা হয়েছে শিশু আইন 2013। সেটিতে খুবই এমফেসাইজ, আমরা শিশু বলতে আমরা কি বুঝি? আসলে শিশু বলতে আমরা বুঝি হচ্ছে 18 বছরের নিচে ছেলে হোক মেয়ে হোক সেটি শিশু। এই শিশুদের জন্য আমাদের শিশু আইন আছে। তারপর নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে যেটি তৈরি হয়েছে সেটি সংশোধন হয়েছে 2013 সালে, এবং সর্বশেষ 2020 সালে সংশোধন হয়েছে। এই সুরক্ষা দেওয়ার জন্য শিশুদের জন্য আপনি তো অবশ্যই জানেন, যেহেতু আপনি শিশুদের নিয়ে কাজ করেন, সেটির জন্য ব্যাপক আইন আছে। কিন্তু আসলে আমরা শিক্ষিত আমাদের সমাজে আমরা এত বেশি আইনের কাছে আমরা ভয় পাই। আমরা মনে করি যে আইনের আশ্রয় নেওয়া মানে সেটা খুব ব্যয় সাপেক্ষ বিষয়, খরচ সাপেক্ষ বিষয়। আমি নির্যাতিত হচ্ছি, নির্যাতিত হতে গিয়ে আমি যখন আবার কোর্টে যাব আরো বেশি নির্যাতিত হব, এই যে একটা ভয় কাজ করে, পুলিশের মাধ্যমে যাওয়া একটা ভয় কাজ করে। আবার আমি যখন আইনজীবীর কাছে যাব তেমন খরচ, আমি এক হচ্ছে নির্যাতিত হচ্ছে, আবার ওখানে গিয়ে টাকা পয়সা খরচ হবে, সেটা ভয় কাজ করে। আমি আপনার মাধ্যমে, আপনি যেহেতু সামাজিক কাজ করেন, আমাদের যে আইনগুলো আছে আপনি শুনলে অবাক হবেন, এত সুরক্ষা, এত সুন্দর আইন আমাদের দেশে আছে তাদের সুরক্ষা করার জন্য। আমি যেমন হচ্ছে আপনার শিশু আদালত আছে, আমাদের আলাদা শিশু আদালত আছে, এবং শিশু আইনে এমফেসাইজ করা হয়েছে এভাবে যে আপনি যদি কোনো শিশুকে সরাসরি কারাগার নিতে পারবেন না, একটা শিশুকে আপনি কারাগারে না নিয়ে আপনি শিশু সুরক্ষা কেন্দ্র আছে আমাদের, জুবিনাল কোর্ট যেটিকে বলে যেটা গাজীপুরে অবস্থিত। শিশুদেরকে তাদেরকে উন্নয়ন করার জন্য উন্নয়ন কেন্দ্র সেখানে নিতে হবে, আপনি তাদেরকে কারাগার নিতে পারবেন না, আপনি সেখানে নিতে হবে। শিশুদের জন্য আলাদা আদালত আছে, শিশু আদালত আছে। তারপরে যে নারী শিশু নির্যাতন দমন আইনে সেটি হচ্ছে আপনার শিশুদেরকে খুব সুন্দরভাবে, যেমন আপনি হচ্ছে মানব পাচার, একটা শিশু পাচার যখন আপনি করবেন, শিশু দর্শন করবেন, শিশুকে আপনি বিভিন্নভাবে হেনস্থ করবেন, সেটির জন্য বড় ধরনের অফেন্স হিসেবে, অপরাধ হিসেবে ধরা হয়েছে। এবং এটির জন্য আলাদা আদালত আছে, আলাদা ট্রাইব্যুনাল আছে, এবং 180 দিনের মধ্যে তার কার্যক্রম শেষ করার জন্য বাধ্যবাধকতা আছে। তো সুতরাং আপনি চিন্তা করতে পারেন যে খরচের একটা বিষয় থাকে, তবে আপনি খরচের চিন্তা যদি আপনি করেন, আপনাকে আইন, আমাদের যে বাংলাদেশের যে এই আইন আছে, আমাদের সিআরপিসি, যেটা আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, আমাদের যে আইন আছে, সেই আইনের 492 ধারা বলা আছে যে আপনি কোনো একটা শিশুকে সরকারি আইনজীবী নিয়োগ করতে পারবেন। সরকারি আইনজীবী বলতে হচ্ছে সবকিছু, ইচ এন্ড এভরি এক্সপেন্স উইল বি বিয়ার বাই গভর্নমেন্ট লয়ার। সরকারি আইনজীবী সকল কিছু বহন করবে, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো খরচ লাগবে না, তার পিটিশন হতে এভরিথিং সরকার বিয়ার করবে। এই সরকারি আইনজীবী নিয়োগ করতে পারবেন আপনি, তার মানে আপনি খুব সহজে আপনি প্রতিকার পাবেন। তো সুতরাং আমি মনে করি সেগুলোর জন্য একটা ব্যাকআপ প্রয়োজন, তার পিছনে একটা মানুষ থাকা দরকার। আমি মনে করি আপনারা যে কোনো শিশু রিলেটেড যে কোনো প্রবলেমে যদি আপনারা পড়েন, তাহলে আপনারা যে ময়ূরপঙ্খী সংগঠনটি আছে, সংগঠনটা যে আপনারা যদি তাদের পাশে দাঁড়ান, শিশুদের পাশে দাঁড়ান, এবং আমরা যারা আছি, আমার আরেকটা সংগঠন আমার আছে, সেটি হচ্ছে এলএসসি। এলএসসি বলতে হচ্ছে আমার, সেটি হচ্ছে লিগেল সলিউশন ফর চিলড্রেন। এটা আমরা লিগেল শিশুদেরকে একেবারে বিনা পয়সা আমরা সাপোর্ট দিয়ে থাকি। আমার একটা স্কুল আছে, এলএসসি ল স্কুল, আমার চেম্বারের নামও কিন্তু এলএসসি, লিগেল সলিউশন চেম্বার, এলএসসি। সেটা দিয়ে আমরা বেসিক্যালি
শিশুদেরকে যে কোনো বিপদে পড়লে আমরা বিনা পয়সায় শিশুদেরকে লিগেল সাপোর্ট দিয়ে থাকি। এই জন্য আপনি যদি সামাজিক কাজ করেন, শিশুদেরকে নিয়ে কাজ করেন, যে কোনো প্রবলেম, শিশু রিলেটেড যে কোনো প্রবলেম, শিশুরা নির্যাতিত যদি কোথাও হয়, আহ সেটি ছেলে হোক সেটি মেয়ে হোক, আমাদের দেশে তো শিক্ষার অভাবে আমরা অনেক কিছু দেখতে পাই। সেটি আপনার মাধ্যমে যদি আমাদের কাছে আসে, আমরা আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে লিগেল সাপোর্ট দেওয়া, বিনা খরচে লিগেল সাপোর্ট দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটি দেখলেন এবং পরবর্তী সময় দেখবেন, তাদের জন্য আসলে একটি চমৎকার মেসেজ আজকে আপনারা হয়তো পেলেন, এবং আমরা তো নিঃসন্দেহে অনেক খুশি হলাম, এবং একটি সুন্দর মেসেজ আমরা আশা করি সবার কাছে পৌঁছে দিতে পেরেছি। বা আপনারাও যারা এই সাপোর্টটি পেতে চান বা শিশুদের অধিকার নিয়ে কাজ করছেন, তারাও আসলে এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। রাসেল ভাই, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, এবং অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর কিছু আলোচনা আজকে শুনছিলাম আমরা, এবং তারপরে যেহেতু একটি অনুষ্ঠান তার যথানিয়মে শুরু হবে, যথানিয়মে শেষ হবে। আরো বেশ কিছু সময় পেলে ভালো লাগবে, হয়তো সামনে আমরা আবার কোন একটা অনুষ্ঠানে কথা বলবো। এবং প্রিয় দর্শক, আমরা একটি অ্যানাউন্স করছি, ময়ূরপঙ্খী সামাজিক কাজগুলো দেশব্যাপী সম্প্রসারণের জন্য বিভিন্ন এলাকা থেকে আপনারা যোগাযোগ করছেন। আপনারা ময়ূরপঙ্খী সদস্য হিসেবে বা পৃষ্ঠপোষক হিসেবে, ভলান্টিয়ার হিসেবে কাজ করতে যাচ্ছেন, আপনারা যারা যুক্ত হতে চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুকে যোগাযোগ করতে পারেন, সেই সাথে আমাদের অফিসিয়াল নাম্বারও যোগাযোগ করতে পারেন। একটি ঘোষণা দেওয়া হচ্ছে, ময়ূরপঙ্খীর একটি নিজস্ব পাঠাগার রয়েছে, ময়ূরপঙ্খী শিশু লাইব্রেরি, সেখানে বিনামূল্যে বই পড়ার একটি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আপনারা চাইলে বই পড়তে পারেন এবং সেই সাথে বাসায় নিয়েও বইগুলো পড়তে পারেন। আপনাদের জন্য এই সার্ভিসটি বা এই পাঠাগারে বই পড়া আন্দোলনটি একেবারেই ফ্রি রাখা হয়েছে ময়ূরপঙ্খী সংস্থার পক্ষ থেকে। অ্যাডভোকেট আল মামুন রাসেল ভাই, আমি সবশেষে আমাদের এই ময়ূরপঙ্খীর প্রতি আপনার কি শুভেচ্ছা বার্তা থাকবে সেটাই শুনতে যাচ্ছি, এবং যারা আমাদের অনুষ্ঠানটি দেখলেন দর্শকদের প্রতি আপনার কি বক্তব্য থাকবে? অসংখ্য ধন্যবাদ। আসলে আমি প্রথমেই আপনাদের শুভকামনা চেয়েছি, কারণ আপনারা শিশুদের নিয়ে কাজ করেন, নিঃস্বার্থ কাজ করছেন। বাংলাদেশের একটা সমাজকে, দেশকে সোনার বাংলা তৈরি করতে হলে কিছু নিঃস্বার্থ মানুষের প্রয়োজন। একটা সুন্দর আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল আপনাকে দিই। আহ, আগ্নেয়গিরি আপনি শুনেছেন যে আগ্নেয়গিরি যখন একটি জায়গায়, আফ্রিকার একটি জঙ্গলে আগ্নেয়গিরি লেগেছে, ব্যাপক জ্বলে যাচ্ছে একটি অঞ্চল। তো সেখানে সকল প্রাণীগুলো চলে যাচ্ছে, একদিকে চলে যাচ্ছে। তখন তার মধ্যে একটি হাতির নেতৃত্বে সবাই সবাই চলে যাচ্ছে, হাতি তো রাজা, হাতির নেতৃত্বে সবাই চলে যাচ্ছে। তখন ছোট্ট একটা হামিং বার্ড, ছোট্ট চোখের মতো আমাদের হামিং বার্ড, পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণী, ছোট পাখি হামিং বার্ড, সে হচ্ছে একবার এদিকে যায় একবার এদিকে যায়। তখন হাতি তার একটু ইগুতে লাগলো, এটা রূপক গল্প, তার ইগুতে লাগলো। তখন সে হামিং বার্ডকে ধরলো, এই পাখি তুই কোথায় যাস? সে বললো, দেখেন ওস্তাদ ক্ষমা করবেন, আমি জানি এটা বেয়াদবি হচ্ছে, আমি বারবার যাচ্ছি বারবার আসছি, এটা আপনার বেয়াদবি হচ্ছে, কিন্তু ওস্তাদ ক্ষমা করবেন, আমি কেন যাচ্ছি জানেন? আমি যাচ্ছি ওই দূরে একটা নদী আছে, নদীতে একটু পানি নিয়ে আমি আমার এই যে আজকে আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার মা বাবা জন্মগ্রহণ করেছে, আমি ছোটবেলা খেলেছি, আমার মা বাবা যেটি খেলেছে, আমার মাতৃভূমি সেটি জ্বলে যাচ্ছে। আমি জানি আমার এই পানিতে কিচ্ছু হবে না, কিন্তু আমি আমার মাতৃভূমিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছি, এসে ছোট্ট একটু পানি নিক্ষেপ করছি। তখন হাতি তার মধ্যে একটা অনুভূতি জাগলো, তার মধ্যে একটা অনুভূতি জাগলো, একটা ছোট পাখি যদি তার মাতৃভূমিকে রক্ষা করার জন্য এই চেষ্টাটা করতে পারে, তাহলে আমি যে প্রাণীগুলোকে নিয়ে যাচ্ছি, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি এই পানি নিক্ষেপ করি, তাহলে তো অবশ্যই আমার যে মাতৃভূমি, সে মাতৃভূমিতে রক্ষা পাবে। তো সুতরাং আজকে আমাদের দেশকে সুন্দর করার জন্য, আমাদের দেশকে সুন্দর করার জন্য আমরা যদি সেই হামিং বার্ডের ভূমিকা পালন করি প্রত্যেকের জায়গা থেকে, আমি কি করছি? আমি আব্রাহাম লিঙ্কন বলেছেন, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো না তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করছো। আমার যতটুকু সামর্থ্য আছে, আমি আমার সামর্থ্য জায়গা থেকে যদি আমার দেশের জন্য কিছু করার চেষ্টা করি, তাহলে আমাদের দেশে একটু সোনার বাংলা হতে বেশি সময় লাগবে না। এই জন্য আমি ময়ূরপঙ্খী অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কার্যক্রমগুলো দেখেছি ফেসবুকে, আমি আপনার কার্যক্রমগুলো দেখেছি, আমার খুব ভালো লেগেছে যে আপনি আপনার জায়গা থেকে নিঃস্বার্থ ভাবে যে শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে শিশু আগামী দিনের আমার ভবিষ্যৎ, এই শিশুদের নিয়ে যে আপনি কাজ করছেন, শিশুদের ভবিষ্যতের জন্য যে চিন্তা করছেন, এই যে আজকে সময় দিয়ে এই কার্যক্রমগুলো হাতে নিয়েছেন, আমি মনে করি এক ছোট্ট ছোট্ট কাজ তুমি করে দেখাও, আজ কেউ আপনার পাশে না থাকুক, আমি মনে করি আপনার পাশে আমরা থাকবো, আপনি কাজ করে যান। ময়ূরপঙ্খীর শুভ কামনা আমি আশা করছি, এবং তাদের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি, এবং আপনার পাশে আমরা সবসময় থাকবো সেই প্রতিশ্রুতি দিচ্ছি। অসংখ্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য। প্রিয় দর্শক, আপনারাও যারা শুনলেন, আমাদের আজকের অতিথির কথা ধরেই বলবো, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি, হয়তো আমার জায়গা থেকে করা সম্ভব অল্প, আমি সেটাই শুরু করি।
আরেকজন আরেকজনের জায়গা থেকে শুরু করে এবার সম্মিলিতভাবে যদি আমরা আসলে নিজের জায়গাগুলো, নিজের দেশ প্রেমকে নিজের মধ্যে জাগ্রত করে বাংলাদেশকে ভালোবেসে যদি আমরা দেশের জন্য একটু অবদান রাখতে পারি, এটাই আসলে সত্যিকারের সোনার বাংলা গড়ে উঠবে। লাল সবুজে যে পতাকা 1971 সালে মহান মুক্তিযোদ্ধারা আমাদের জন্য অর্জন করেছিল, সেটা আরো সমুজ্জ্বল হবে, সেটা আরো অনেক উপরে যাবে এবং পৃথিবীর বুকে আমরা বীরত্বের গাথা এবং বীরত্ব জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবো, সেটাই আমাদের সবশেষ প্রত্যাশা রাখবে। ইঞ্জিনিয়ার গাজী সাইদুর সবশেষে চমৎকার একটি কমেন্ট করেছে, অনবদ্য। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে ভালোবাসা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন একজন অতিথির সাথে, নতুন একটি পর্ব নিয়ে। খোদা হাফেজ।